শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক বীজগণিতের আজকের লেকচার। আজকের লেকচার হতে আমরা বীজগণিতের বিন্যাস এবং সমাবেশ অংশটি শুরু করব। তো উচ্চ মাধ্যমিক বীজগণিতের এই অংশটি খুবই চমৎকার এ কারণে যে বিন্যাস এবং সমাবেশ সংক্রান্ত সমস্যাগুলো খুব ছোট ছোট হয়। এই সমস্যাগুলো সমাধান করতে খুব অল্প স্পেসের দরকার পড়ে, কিন্তু শিক্ষার্থীদের চিন্তা করার অভ্যাস গড়ে তোলার জন্য বা এই অভ্যাসটি যাচাইয়ের জন্য বিন্যাস এবং সমাবেশ সংক্রান্ত সমস্যাগুলো খুবই কার্যকর। তো যাই হোক, আর দেরি না করে আমরা শুরু করছি বিন্যাস ও সমাবেশ। তো এই অংশের শুরুতেই আমি শিক্ষার্থী বন্ধুদের সামনে কিছু প্রশ্ন রাখছি। যেমন, তো শিক্ষার্থী বন্ধুরা কি কখনো ভেবে দেখেছো কোনো মোবাইল কোম্পানি কোনো নির্দিষ্ট সিরিজের নাম্বার সর্বোচ্চ কতজন গ্রাহককে দিতে পারবে? অর্থাৎ অথবা সর্বোচ্চ কতজন গ্রাহক পাওয়ার পর কোনো মোবাইল কোম্পানিকে এর নাম্বার সিরিজে আরেকটি নাম্বার সংযোজন করার দরকার পড়বে। অথবা তোমরা কি ভেবে দেখেছো কোনো ক্রিকেট টিমে 5 জন বোলার, 6 জন ব্যাটসম্যান এবং 3 জন উইকেট কিপার থাকলে টিমের ক্যাপ্টেন মোট কতভাবে 11 জনের একটি পূর্ণাঙ্গ দল গঠন করতে পারবে? অথবা অনলাইনে বিভিন্ন ক্ষেত্রে তোমরা যখন কোনো প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলতে যাও তখন হয়তো খেয়াল করেছো একই দৈর্ঘ্যের পাসওয়ার্ডে বিভিন্ন ক্যারেক্টার যেমন আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বল ব্যবহার করলে কেন সেটিকে শক্তিশালী পাসওয়ার্ড হিসাবে গ্রহণ করা হয়? অথবা তুমি যদি 0 থেকে 9 পর্যন্ত 4 সংখ্যা বিশিষ্ট তোমার লাগেজের লকের সংখ্যাটি ভুলে যাও, তাহলে সর্বোচ্চ কতবার চেষ্টা করলে লকটি খোলা সম্ভব হতে পারে? এই সংখ্যাগুলোর মতো আমাদের দৈনন্দিন জীবনের এ ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর মিলবে এ বিন্যাস ও সমাবেশ অংশে। তো এ ধরনের সংখ্যাগুলো একটি নিয়মমাফিক উপায়ে বের করার পদ্ধতিকেই বলা হয় বিন্যাস ও সমাবেশ। তো আমরা প্রথমে বিন্যাস সম্পর্কে জানি, এরপরে আমরা সমাবেশ সম্পর্কে জানব। তো আমরা বিন্যাসকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, কতগুলো জিনিস থেকে আমরা যদি কয়েকটি বা সবগুলো নিয়ে জিনিসগুলোকে সাজাই, তাহলে মোট যতভাবে সাজানো যায়, সাজানোর ক্রম বিবেচনা করে মোট যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। অর্থাৎ আমরা যদি লিখে ফেলি, অর্থাৎ কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সবগুলো একবারে নিয়ে যতভাবে সাজানো যায়, সাজানোর ক্রম বিবেচনা করে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। তো এক্ষেত্রে আমি সাজানোর ক্রম বিবেচনা করে এ কথাটি আন্ডারলাইন করছি কারণ এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ। এটিই হলো বিন্যাসের সাথে সমাবেশের মূল পার্থক্য। তো একটি উদাহরণ দিলে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। যেমন ABC অক্ষর তিনটি থেকে যে কোনো দুটিকে নিয়ে সাজালে পাওয়া যাবে তো এক্ষেত্রে আমরা পাবো আমাদের অক্ষর তিনটি হলো ABC
এই তিনটি থেকে আমরা শুধুমাত্র দুটি করে অক্ষর নিয়ে সাজাবো। এটি হতে পারে এবি অথবা হতে পারে বিএ। এক্ষেত্রে এবি এবং বিএ এটি দুটি ভিন্ন ভিন্ন বিন্যাস, কারণ আমরা বলেছি এক্ষেত্রে আমরা সাজানোর ক্রম বিবেচনা করব, অর্থাৎ সাজানোর ক্রম বিবেচনা করলে এবি এবং বিএ দুটি ভিন্ন ভিন্ন বিন্যাস হিসাবে বিবেচিত হবে। অথবা এটি হতে পারে বিসি অথবা সিবি, অথবা হতে পারে এসি বা হতে পারে সিএ। তো এবিসি এই তিনটি অক্ষর হতে যে কোনো দুটি নিয়ে মোট এই 6 ভাবে সাজানো যায়। অর্থাৎ সাজানোর ক্রম বিবেচনা করায় এবি এবং বিএ দুটি ভিন্ন ভিন্ন বিন্যাস, কিন্তু আমরা যদি সাজানোর ক্রম বিবেচনা না করতাম তাহলে এবি এবং বিএ একই কথা হতো। তো এটি হলো বিন্যাসের সাথে সমাবেশের পার্থক্য, অর্থাৎ আমরা বিন্যাসে এই সাজানোর ক্রম বিবেচনা করব, কিন্তু সমাবেশে আমরা সাজানোর ক্রম বিবেচনা করি না। অর্থাৎ সমাবেশে এবি এবং বিএ একই কথা। সুতরাং তিনটি অক্ষর এ বি সি হতে দুটি করে নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে 6। এভাবে বিন্যাসে আমাদের মূল উদ্দেশ্যই হবে মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করা। এখন প্রশ্ন হলো, এই বিন্যাস সংখ্যা আমরা কিভাবে একটি নিয়ম মাফিক উপায়ে বের করতে পারি? তো সেটি জানার জন্য আমরা এখন যেটি জানব তা হলো গণনার গুণন ও যোজন বিধি। তো গণনার গুণন বিধি বোঝার জন্য আমরা একটি উদাহরণ বিবেচনা করি। ধরা যাক মতিঝিল থেকে ফার্মগেট 3 ভাবে যাওয়া যায়, এবং এই তিনটি পদ্ধতি হলো বাসে যাওয়া যায়, রিক্সায় যাওয়া যায় অথবা সাইকেলে যাওয়া যায়। বাসে যাওয়া যায় বা রিক্সায় যাওয়া যায় বা সাইকেলে যাওয়া যায়। এবং ফার্মগেট থেকে গাবতলী আবার 2 ভাবে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায় অথবা সিএনজি যোগে যাওয়া যায়। তাহলে মতিঝিল হতে গাবতলী কতভাবে যাওয়া যায় আমরা এই সংখ্যাটি বের করতে চাই। এখন মতিঝিল থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে গাবতলী যাওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো আমরা যদি একটি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এটি হবে, এখন আমরা যদি মতিঝিল থেকে ফার্মগেট হয়ে গাবতলী যাওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো তালিকাবদ্ধ করি তাহলে পাবো মতিঝিল থেকে ফার্মগেটে পর্যন্ত বাসে, এরপরে ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত হেঁটে। এটি হলো একটি পদ্ধতি। আবার মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত বাসে, এরপরে ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত সিএনজিতে। এটি আরেকটি পদ্ধতি, অর্থাৎ মতিঝিল থেকে বাসে যাত্রা শুরু করে গাবতলী পর্যন্ত 2 ভাবে যাওয়া যাবে। আবার মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত যদি রিক্সায় যাওয়া যায় তাহলে এটি হতে পারে মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত রিক্সা, এরপরে ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত হেঁটে, অথবা মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত রিক্সা এবং ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত সিএনজিতে। তো মতিঝিল থেকে রিক্সায় আরম্ভ করলে এভাবে আমরা আরও 2 ভাবে গাবতলী পর্যন্ত যেতে পারবো। অথবা আমরা যদি মতিঝিল থেকে সাইকেলে যাত্রা শুরু করি তাহলে এটি হতে পারে মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত সাইকেলে, এরপরে ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত হেঁটে, অথবা মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত সাইকেলে,
এরপরে ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত সিএনজিতে। তাহলে এখানে পাচ্ছি আরও 2 ভাবে। তাহলে আমরা মতিঝিল থেকে ফার্মগেট হয়ে গাবতলী যাওয়ার মোট উপায় সংখ্যা পাচ্ছি 2 + 2 + 2 = 3 × 2। তো এই ক্ষেত্রে আমাদের 3 হলো মতিঝিল হতে ফার্মগেট পর্যন্ত যাবার উপায় সংখ্যা, এবং 2 হলো ফার্মগেট হতে গাবতলী পর্যন্ত যাবার উপায় সংখ্যা। অর্থাৎ আমাদের সংখ্যাটি হলো 6। অর্থাৎ এক্ষেত্রে মূল কথা হলো মতিঝিল হতে ফার্মগেট যাওয়ার প্রতিটি পদ্ধতি ফার্মগেট হতে গাবতলী যাওয়ার প্রতিটি পদ্ধতির সঙ্গে বিনিময়যোগ্য। অর্থাৎ মতিঝিল থেকে বাসে আরম্ভ করে ফার্মগেট থেকে গাবতলী হেঁটেও যাওয়া যাবে অথবা সিএনজিতেও যাওয়া যাবে। আবার আমরা যদি মতিঝিল থেকে রিকশায় শুরু করি তাহলেও ফার্মগেট থেকে গাবতলী পর্যন্ত হেঁটেও যাওয়া যাবে বা সিএনজিতেও যাওয়া যাবে। অর্থাৎ মতিঝিল থেকে ফার্মগেট যাওয়ার প্রতিটি পদ্ধতির সঙ্গে ফার্মগেট থেকে গাবতলী যাবার প্রতিটি পদ্ধতি বিনিময় করা যায়। অর্থাৎ আমাদের মতিঝিল থেকে ফার্মগেট যাওয়ার যদি 5টি পদ্ধতি থাকতো তাহলে আমরা এরকম 5টি সেট পেতাম। এখন যেমন 3 সেট পেয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমরা 5 সেট পেতাম। আবার ফার্মগেট থেকে গাবতলী যাওয়ার যদি 7টি পদ্ধতি থাকতো তাহলে আমরা প্রতিটি সেটের ক্ষেত্রে 7টি করে পদ্ধতি পেতাম। অর্থাৎ এই কারণে আমরা বলছি মতিঝিল থেকে ফার্মগেটে যাওয়ার প্রতিটি পদ্ধতি ফার্মগেট থেকে গাবতলী যাওয়ার প্রতিটি পদ্ধতির সঙ্গে বিনিময়যোগ্য। তো এখন এই ফলাফলটিকে আমরা যদি সাধারণভাবে লিখি তাহলে দাঁড়াবে অর্থাৎ একটি ঘটনা অপর ঘটনার উপর নির্ভরশীল হলে এদের সমন্বিত ঘটনাটি ঘটার মোট উপায় সংখ্যা হবে প্রথম ঘটনা ঘটার উপায় সংখ্যা টাইমস দ্বিতীয় ঘটনা ঘটার উপায় সংখ্যা। অর্থাৎ পি সংখ্যক বিভিন্ন পদ্ধতি কিউ সংখ্যক বিভিন্ন পদ্ধতির সাথে বিনিময়যোগ্য হলে আমাদের মোট পদ্ধতি হবে পি টাইমস কিউ। তো এক্ষেত্রে আবারও একটি ঘটনা অপর ঘটনার উপর নির্ভরশীল, অথবা অন্যভাবে পি সংখ্যক বিভিন্ন পদ্ধতি কিউ সংখ্যক বিভিন্ন পদ্ধতির সাথে বিনিময়যোগ্য হলেই আমাদের এ সূত্রটি প্রযোজ্য হবে। এখন গণনার এই গুণন বিধিটিকে আমরা 2-এর অধিক ক্ষেত্রেও সম্প্রসারিত করতে পারবো। যেমন একইভাবে প্রথম ঘটনাটি ঘটার উপায় সংখ্যা পি, দ্বিতীয় ঘটনাটি ঘটার উপায় সংখ্যা কিউ এবং তৃতীয় ঘটনাটি ঘটার উপায় সংখ্যা আর হলে সমন্বিত ঘটনাটি ঘটার উপায় সংখ্যা হবে পি টাইমস কিউ টাইমস আর। তো এটি হলো আমাদের গণনার গুণন বিধি। আমরা এখন গণনার যোজন বিধি সম্পর্কে জানব। তো আমরা যদি আগের উদাহরণটির মতোই আরেকটি উদাহরণ বিবেচনা করি, যেখানে ধরা যাক মতিঝিল থেকে গাবতলী যাবার বিভিন্ন যানবাহনের মধ্যে 3টি পরিবেশ বান্ধব যান এবং 2টি পরিবেশ বান্ধব নয় এমন যান রয়েছে। এক্ষেত্রে আমরা যদি মতিঝিল থেকে গাবতলী যাবার মোট উপায় সংখ্যা বের করতে চাই তাহলে পাব, এক্ষেত্রে আমরা লক্ষ্য করি মতিঝিল থেকে গাবতলী যাবার প্রথম 3টি উপায় কোনোভাবেই মতিঝিল থেকে গাবতলী যাবার বাকি 2টি উপায়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে বিনিময়যোগ্য নয়। সুতরাং এক্ষেত্রে মোট উপায় সংখ্যা হবে 3 + 2 অর্থাৎ 5। সুতরাং আমরা যদি লিখে ফেলি তাহলে গণনার যোজন বিধিটি হলো
পি সংখ্যক বিভিন্ন পদ্ধতি কিউ সংখ্যক বিভিন্ন পদ্ধতির সাথে বিনিময়যোগ্য না হলে অর্থাৎ নির্ভরশীল না হলে সেক্ষেত্রে মোট পদ্ধতি হবে পি প্লাস কিউ। এবং এটিই হবে আমাদের গণনার যোজন বিধি। আবারও অনেকে কনফিউশনে পড়ে যায় কোন ক্ষেত্রে যোজন বিধি আর কোন ক্ষেত্রে গণনার গুণন বিধি প্রয়োগ করতে হবে। তো পি সংখ্যক বিভিন্ন পদ্ধতি কিউ সংখ্যক বিভিন্ন পদ্ধতির উপর নির্ভরশীল হলে তথা বিনিময়যোগ্য হলে সেক্ষেত্রে আমরা গণনার গুণন বিধি প্রয়োগ করব। আর যদি পি সংখ্যক বিভিন্ন পদ্ধতি কিউ সংখ্যক বিভিন্ন পদ্ধতির উপর নির্ভরশীল না হয় তথা বিনিময়যোগ্য না হয় সেক্ষেত্রে আমরা গণনার যোজন বিধি প্রয়োগ করব। এখন বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে বিন্যাস সংখ্যা বা সমাবেশ সংখ্যা এত বড় হবে যে জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়ে এর সংখ্যা নির্ণয় করা বাস্তবসম্মত নয়। এ কারণে আমরা এমন একটি পদ্ধতি বের করতে চাই যেখানে আমরা জিনিসগুলোকে সরাসরি না সাজিয়েই এর বিন্যাস সংখ্যা বা সমাবেশ সংখ্যা বের করতে পারব। এখন যে ব্যাপারটির কারণে এই কাজটি করা সম্ভব হয় তা হলো অর্থাৎ এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে আর সংখ্যক জিনিস নিয়ে, যেখানে আর সংখ্যক জিনিস এন সংখ্যকের হয় ছোট অথবা সমান, এভাবে নিয়ে যত প্রকার বিন্যাস গঠন করা যায় অর্থাৎ যতভাবে সাজানো যায় তার সংখ্যা এবং এন সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা আর সংখ্যক ফাঁকা স্থান যতভাবে পূরণ করা যায় তার সংখ্যা, এ দুটি পরস্পর সমান। অর্থাৎ এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা বা সাজানোর সংখ্যা ইকুয়ালস এন সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা আর সংখ্যক ফাঁকা স্থান যতভাবে পূরণ করা যায় তার সংখ্যা। এখন আমাদের উদ্দেশ্য হলো বাম পাশের সংখ্যাটি বের করা। এখন যেহেতু বাম পাশের সংখ্যাটি ডান পাশের সংখ্যাটির সমান এবং ডান পাশের সংখ্যাটি খুব সহজেই গণনার গুণনবিধি প্রয়োগ করে বের করা যায়, সুতরাং এ ব্যাপারটি আমাদের বিন্যাস সংখ্যা বের করাকে অনেক সহজ করে দেবে। সুতরাং এ ব্যাপারটি কাজে লাগিয়ে আমরা খুব সহজেই বিন্যাস সংখ্যা বের করতে পারব। তো এই ব্যাপারটির সাহায্যেই বিন্যাস এবং সমাবেশের সকল সমস্যার সমাধান করা যাবে। তবে এক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি একটি সূত্রের সাহায্যেই বিন্যাস এবং সমাবেশের সকল সমস্যার সমাধান করা যায় তবে শিক্ষার্থীদের চিন্তা করার বা সৃজনশীলতা প্রয়োগের কোনো স্কোপই থাকে না। আসলে প্রকৃতপক্ষে এই চিন্তা করার বা সৃজনশীলতা প্রয়োগের স্কোপ তৈরি করে দিতে আমাদের সমস্যাগুলোতে সবসময় কোনো না কোনো শর্ত আরোপ করা থাকবে। সুতরাং আমরা এই স্থান পূরণ করেই বিন্যাস এবং সমাবেশের সকল সমস্যার সমাধান করতে পারব। তবে স্থান পূরণের সময় আমাদেরকে অবশ্যই আরোপিত ভিন্ন ভিন্ন শর্তের দিকে খেয়াল রেখে এরপরে স্থান পূরণ করতে হবে। অর্থাৎ স্থান পূরণের ক্ষেত্রে আমাদের শুধু আরোপিত ভিন্ন ভিন্ন শর্ত হতে পারে, যেমন সাজানোর ক্রম বিবেচনা না করে, যেটি সমাবেশের ক্ষেত্রে হয়ে থাকে, বা বিশেষ জিনিস বিশেষ স্থানে থাকবে, বা কিছু জিনিস একই রকম ইত্যাদি শর্তের সাথে সামঞ্জস্য রেখে এরপরে স্থান পূরণ করে বিন্যাস বা সমাবেশ সংখ্যা বের করতে হবে। আমরা যখন বিভিন্ন উদাহরণ দেখব তখন এ ব্যাপারগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি এটিই বিন্যাস এবং সমাবেশের মূল ফিলসফি,
এবং এটি অনুধাবন করতে পারলে বিন্যাস এবং সমাবেশ নিয়ে অনেকের মনে যে ভীতি রয়েছে তা সহজেই দূর হয়ে যাবে। এখন আমরা জানব n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে মোট কতভাবে সাজানো যায়, তথা n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান মোট কতভাবে পূরণ করা যায়। তো আমরা বলছি অর্থাৎ n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করা যায় npr ভাবে, যেখানে n r এর সমান অথবা r থেকে বড়, তথা n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা npr, যেখানে npr হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এবং ফ্যাক্টোরিয়াল n অর্থ হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। তো আমরা এই নোটেশন npr ফ্যাক্টোরিয়াল n এ সম্পর্কে একটু পরে বিস্তারিত জানব। তো এক্ষেত্রে লক্ষণীয় n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা, তো এক্ষেত্রে বিভিন্ন কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন গণনার গুণনবিধি প্রয়োগ করে এ ব্যাপারটি আমরা খুব সহজেই প্রমাণ করতে পারব। তো এক্ষেত্রে আমাদের r সংখ্যক ফাঁকা স্থান রয়েছে এবং n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের জিনিসগুলো হলো ওয়ান, 2, 3 এভাবে n সংখ্যক জিনিস রয়েছে। তো এক্ষেত্রে আবারও লক্ষণীয় আমাদের n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা, অর্থাৎ আমাদের জিনিসগুলো ভিন্ন ভিন্ন, এদের একটি অপরটি হতে আলাদা। এবং এগুলো হলো আমাদের ফাঁকা স্থান। এটি হলো প্রথম স্থান, এটি দ্বিতীয় ফাঁকা স্থান, এটি তৃতীয় ফাঁকা স্থান, এটি চতুর্থ ফাঁকা স্থান, এভাবে এটি হলো আমাদের 8তম ফাঁকা স্থান। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমরা প্রথম স্থানটি পূরণ করতে পারবো মোট n সংখ্যক উপায়ে, কারণ আমরা প্রথম স্থানটিতে প্রথম জিনিসটি রাখতে পারি, অথবা দ্বিতীয় জিনিসটি রাখতে পারি, অথবা তৃতীয়টি রাখতে পারি। এভাবে আমরা n সংখ্যক জিনিসের যে কোনো একটি প্রথম স্থানে রাখতে পারবো। সুতরাং আমাদের মোট উপায় রয়েছে n সংখ্যক। এখন প্রথম স্থানটি পূরণ করার পরে আমাদের একটি জিনিস ব্যবহৃত হয়ে যাবে, অর্থাৎ ধরা যাক এটি আমাদের ব্যবহৃত হয়ে গেছে। সুতরাং আমাদের জিনিস বাকি থাকবে n-1 সংখ্যক। সুতরাং আমরা যখন দ্বিতীয় স্থানটি পূরণ করতে যাব তখন আমাদের উপায় সংখ্যাও হবে n-1, কারণ আমাদের এক্ষেত্রে n-1 সংখ্যক জিনিস অবশিষ্ট আছে। সুতরাং আমরা দ্বিতীয় স্থানটি n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারব। এখন প্রথম স্থানটি n সংখ্যক উপায়ে এবং দ্বিতীয় স্থানটি n-1 সংখ্যক উপায়ে পূরণ করা গেলে গণনার গুণনবিধি অনুসারে আমরা প্রথম দুটি স্থান পূরণ করতে পারব n টাইমস n-1 সংখ্যক উপায়ে। এখন প্রথম দুটি স্থান পূরণ করার ফলে আমাদের দুটি জিনিস ব্যবহৃত হয়ে গেছে, সুতরাং আমাদের জিনিস অবশিষ্ট থাকবে n-2 সংখ্যক।
সুতরাং তৃতীয় স্থানটি আমরা পূরণ করতে পারবো অবশিষ্ট n-2 সংখ্যক জিনিসের যে কোনো একটি দ্বারা। সুতরাং তৃতীয় স্থান পূরণের উপায় সংখ্যা হবে n-2 সংখ্যক। একইভাবে আমরা চতুর্থ স্থানটি পূরণ করতে পারবো n-3 উপায়ে। সুতরাং গণনার গুণন বিধি অনুসারে আমরা প্রথম চারটি স্থান পূরণ করতে পারবো n টাইমস n-1 টাইমস n-2 টাইমস n-3 উপায়ে। এক্ষেত্রে লক্ষণীয়, আমরা যতটি স্থান পূরণ করি আমাদের উৎপাদক সংখ্যাও ততটি, অর্থাৎ চারটি স্থানের ক্ষেত্রে আমাদের চারটি উৎপাদক রয়েছে এবং প্রথম উৎপাদকের ক্ষেত্রে এটি n, দ্বিতীয় উৎপাদকের ক্ষেত্রে n-1 অর্থাৎ 2 থেকে 1 কম, তৃতীয় উৎপাদকের ক্ষেত্রে n-2, চতুর্থ উৎপাদকের ক্ষেত্রে n-3। এভাবে আমরা যদি অগ্রসর হতে থাকি তাহলে 8তম ফাঁকা স্থানের ক্ষেত্রে আমাদের n-r-1 সংখ্যক জিনিস অবশিষ্ট থাকবে। সুতরাং এই সর্বশেষ স্থানটি পূরণ করা যাবে n-r-1 সংখ্যক উপায়ে। এখন যেহেতু সামগ্রিক সাজানোর বিষয়টি প্রতিটি ফাঁকা স্থান আলাদা আলাদাভাবে সাজানোর উপর নির্ভরশীল, অর্থাৎ যে কোনো একটি ফাঁকা স্থান পূরণের উপায়ের সঙ্গে অপর একটি ফাঁকা স্থান পূরণের উপায় সংখ্যা বিনিময়যোগ্য। এ কারণে মোট r সংখ্যক ফাঁকা স্থান n সংখ্যক জিনিস দ্বারা পূরণের মোট উপায় সংখ্যা হবে n টাইমস n-1 টাইমস n-2 টাইমস n-3, এভাবে n-r-1 পর্যন্ত। অতএব r সংখ্যক শূন্যস্থান একত্রে n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা যতভাবে পূরণ করা যাবে তার মোট সংখ্যা ইকুয়ালস n টাইমস n-1 টাইমস n-2, এভাবে r সংখ্যক উৎপাদক। এখন যেহেতু প্রথম উৎপাদকে n থেকে কিছুই বিয়োগ করা হয় না, দ্বিতীয় উৎপাদকে n থেকে 1 বিয়োগ করা হয়, তৃতীয় উৎপাদকে n থেকে 2 বিয়োগ করা হয়, সুতরাং 8তম উৎপাদকে n থেকে r-1 বিয়োগ যাবে। সুতরাং এটি হবে n টাইমস n-1 টাইমস n-2, এভাবে n-r-1। এখন এ পর্যায়ে এই সংখ্যাগুলোকে উপস্থাপনের জন্য আমাদের কিছু নোটেশন অবতারণার প্রয়োজন পড়ে। তাই আমরা এখন এর সংশ্লিষ্ট কিছু নোটেশন সম্পর্কে জানব। আমরা n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যাকে npr এটি দ্বারা উপস্থাপন করি। অর্থাৎ npr হলো n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা। আবারও এক্ষেত্রে বিভিন্ন কথাটি গুরুত্বপূর্ণ এবং এর সংখ্যাটি n সংখ্যক বিভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান যতভাবে পূরণ করা যায় তার সমান।
এখন বিন্যাসের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি নোটেশন হলো ফ্যাক্টোরিয়াল এন, এবং ফ্যাক্টোরিয়াল এন হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন ইকুয়ালস এন টাইমস এন মাইনাস ওয়ান টাইমস এন মাইনাস টু টাইমস এভাবে 3 টাইমস 2 টাইমস 1। এখন ফ্যাক্টোরিয়াল এন এর এই সংজ্ঞাটিকে এখানে যদি আবার প্রয়োগ করি তাহলে একে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। অথবা আমরা একে লিখতে পারবো এন টাইমস এন মাইনাস ওয়ান টাইমস এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা একে বিভিন্নভাবে লিখতে পারবো। যেমন আমরা যদি এখানে একটি উদাহরণ বিবেচনা করি, যেমন ফ্যাক্টোরিয়াল 5 এর অর্থই হলো 5 টাইমস 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1, এবং এর সংখ্যাটি হলো 120। এখন এই তিনটি সংখ্যাকে আমরা আবার লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল 3। সুতরাং ফ্যাক্টোরিয়াল 5কে আমরা বিকল্পভাবে এভাবে লিখতে পারবো 5 টাইমস 4 টাইমস ফ্যাক্টোরিয়াল 3। এখন এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যাকে আমরা এই নোটেশনগুলোর মাধ্যমে উপস্থাপন করতে পারবো। সুতরাং সমীকরণ 1 হতে এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে সাজানো সংখ্যা তথা বিন্যাস সংখ্যা NPR ইকুয়ালস n টাইমস n মাইনাস ওয়ান টাইমস n মাইনাস টু এভাবে n মাইনাস r মাইনাস ওয়ান। তো এটি হলো আমাদের সমীকরণ 2। তো NPR এই নোটেশনে P এসেছে পারমিউটেশনের প্রথম অক্ষর হতে। এখন ফ্যাক্টোরিয়াল n এর ধারণাটিকে ব্যবহার করে এই রাশিটিকে আমরা আরও সিম্পলিফাই করতে পারবো। তো সেটি করার জন্য আমরা যদি হর এবং লব উভয়কে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r দ্বারা গুণন করি তাহলে পাবো হর ও লবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r দ্বারা গুণন করে। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল n এর প্রপার্টিকে ব্যবহার করে আমরা লবের অংশটিকে খুব সহজেই ফ্যাক্টোরিয়াল n লিখতে পারবো। তাহলে NPR ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। সুতরাং আমরা পাচ্ছি n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা NPR ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট। এখন n সংখ্যক বিভিন্ন জিনিস হতে আমরা r সংখ্যক জিনিস না নিয়ে যদি সবগুলো জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে চাইতাম তাহলে সেটি কত হতো?
তো n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যার ফলাফল হতে আমরা এই ব্যাপারটি খুব সহজেই বের করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের r ইকুয়ালস n। সুতরাং 2 নং সমীকরণে n ইকুয়ালস r বসিয়ে পাই npr হয়ে যাবে npn ইকুয়ালস n টাইমস n মাইনাস 1 টাইমস n মাইনাস 2, এভাবে আমাদের সর্বশেষ উৎপাদকটি হবে n মাইনাস r এর পরিবর্তে n মাইনাস 1, r মাইনাস 1 এর পরিবর্তে n মাইনাস 1। সুতরাং এটি হবে n টাইমস n মাইনাস 1 টাইমস n মাইনাস 2, এভাবে 1 পর্যন্ত, এবং ফ্যাক্টোরিয়াল n এর সংজ্ঞা অনুসারে এটি হলো আমাদের ফ্যাক্টোরিয়াল n। সুতরাং একে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n। সুতরাং আমরা পাচ্ছি সুতরাং n সংখ্যক বিভিন্ন জিনিস হতে সবগুলো একবারে নিয়ে বিন্যাস সংখ্যা, এক্ষেত্রে বিভিন্ন কথাটি গুরুত্বপূর্ণ। npn ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n। এটি হলো আমাদের সমীকরণ 4। সর্বশেষ আমরা মজার একটি জিনিস দেখব, আর তা হলো ফ্যাক্টোরিয়াল 0 এর মান। সমীকরণ 3 হতে আমরা পাই npr ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো এক্ষেত্রে r ইকুয়ালস n বসিয়ে পাই npn ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n, অর্থাৎ npn ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই npn। কিন্তু সমীকরণ 4 হতে আমরা দেখেছি npn ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n। সুতরাং এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে পাবো ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস 1, অর্থাৎ আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। অর্থাৎ আমাদের আগের ফলাফলগুলো নির্দেশ করে যে আমাদের আগের ফলাফলগুলো ভ্যালিড হবে যদি আমরা ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1 ধরি। তো পরবর্তী লেকচারে এই সূত্রগুলো সহ বিন্যাস সংখ্যা নির্ণয়ের অন্যান্য সূত্র এবং তাদের প্রয়োগ দেখব। পরবর্তী লেকচারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি।